হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের 12 নম্বর পাঠেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি কার্নোচক্র বা কার্নোট ইঞ্জিন বা কার্নোট সাইকেল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিখ্যাত বা একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে কি সিলিন্ডার আর পিস্টন যে ব্যবস্থা আছে, বিভিন্ন যে পিভি চক্র যে তাকে ব্যাখ্যা করা, সেখান থেকে কিভাবে কোন প্রক্রিয়া কীভাবে হচ্ছে সেখান থেকে কৃতকার্য বের করা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এখান থেকে অনেক অঙ্ক আসে এবং এইটা জয়েন্ট বা নিটের জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য এই বিষয়টি আমি ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করব, সব থেকে সহজভাবে কীভাবে বোঝানো যায়, সব থেকে সহজ পদ্ধতিতে বোঝাবো, যাতে করে তোমার ভিডিও দেখি তোমার পুরো কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আলোচনা শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। কারণ সায়েন্স ভিডিও চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও রেগুলার আপলোড করা হয়। তো অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। বিশেষ করে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট করা আছে, ক্লাস 11 ফিজিক্সের অনেক চ্যাপ্টার কমপ্লিট করা আছে, 12 আছে। ওকে, তোমরা প্লেলিস্ট থেকে একবার দেখে নেবে। ওকে, তাহলে দেখে নাও কার্নোট চক্র বা কার্নোট সাইকেল। এই জিনিসটা বুঝতে গেলে আগে আমি যে পিস্টন আর সিলিন্ডার, ওকে, এইদের যে এক্সপেরিমেন্ট সেটা বুঝে নিই আগে, তারপরে আমরা ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে কী দেখে নাও, পিস্টন প্রথমে একটা বুঝতে হবে, সেটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার এবং পিস্টন পরীক্ষা। এটা একটু আমরা একটু ডিটেলসে বুঝবো, তারপরে আমরা এই পিস্টন সিলিন্ডার পরীক্ষার সাহায্যে পিভি চক্রটাকে কীভাবে এক্সপ্লেন করা যায় সেটা পুরো ডিটেলসে এক্সপ্লেন করব। দেখে নাও, একটা আমার সিলিন্ডার আছে, ওকে, ধরলাম এখানে একটা কী আছে, এখানে ফ্রিকশনলেস পিস্টন আছে, এবার এখানে যে এই দেওয়ালটা আছে, এই দেওয়ালটা হচ্ছে কি ইনসুলেটর। অর্থাৎ এই অংশ, এই অংশ আর এইটা তিনটে মিলে হচ্ছে কি, এটা সবই পিস্টনটা, এই দিকের দেওয়ালটা, এই দিকের দেওয়ালটা সবই হচ্ছে তাপের কুপরিবাহী, তাপের কুপরিবাহী। ওকে, এটা সবই তাপের কুপরিবাহী, কিন্তু এইটা হচ্ছে তাপের সুপরিবাহী। এই নিচের অংশটা, নিচের অংশটা হচ্ছে কি তাপের সুপরিবাহী। পরিবাহী। ওকে, তাহলে এমন একটা সিলিন্ডার নিলাম, সেই সিলিন্ডারের দেওয়ালগুলো যে পিস্টনটা আছে সেই পিস্টনটা সবই হচ্ছে তাপের কুপরিবাহী। ওকে, হতে পারে সেটা কাঠ, প্লাস্টিক বা এই জাতীয় কোনো, যেটা তাপ যাতায়াত করতে পারবে না। নিচের অংশটা হচ্ছে তাপের সুপরিবাহী, কোনো মেটালের হতে পারে। ওকে, এবার ভালো করে তোমাদের ব্রেনটা ইউজ করো, ভালো করে বোঝার চেষ্টা করো। যেই বিষয়গুলো বলবো কিন্তু মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে, তবে ব্যাপারটা ডিটেলসে বুঝতে পারবে। যে শুধু পড়াচ্ছি বলে নয়, তোমাকে এর সঙ্গে ইনভলভ হতে হবে, অর্থাৎ তোমাকে এটা পার্টিসিপেট করে বুঝতে হবে যে যেটা বলছি সেটা কতটা সঠিক কতটা ভুল। এবার দেখুন, আমি দুটো জায়গা নিলাম, একটা হচ্ছে কি ইনসুলেটর, ওকে, আর একটা হচ্ছে কি তাপ আধার, ক্যাপিটাল টি, যার উষ্ণতা ঠিক। তাপ আধার কি সেটা আগেও ডিটেলস আলোচনা করেছেন। সেটা হচ্ছে কি যে এমন একটা বস্তু বা এমন একটা বস্তু যার তাপ কখনো কমবে না, যত ইচ্ছা তাপ নেওয়া যায় তার উষ্ণতা কখনো কমবে না বা পরিবর্তন হবে না। তুমি যত ইচ্ছা হবে তাপ নিতে পারো বা দিতে পারো, তার উষ্ণতার বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, তাকেই তাপ আধার বলা হয় বা হিট রিজার্ভার বলা হয়। এবারে এই পিস্টনটাকে দেখে না, প্রথমে এই পিস্টনটাকে যদি আমি এইভাবে এর উপরে বসিয়ে দিই, যার দেয়াল ছিল কি তাপের কুপরিবাহী। ওকে, এগুলো সবই ছিল কি তাপের কুপরিবাহী। এবার এখানে পিস্টনটা ছিল,
এগুলো সবই তাপের কুপরিবাহী। শুধু নিচের অংশটা যেটা ছিল সেটা তাপের সুপরিবাহী ছিল, কিন্তু সেটাকে কী করছি, এটা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক। এবারে একটা অন্তরকের উপরে এটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ এটা তাপের যেই অংশটা তাপের সুপরিবাহী ছিল সেই অংশটাকে আমি অন্তরকের উপরে বসিয়ে দিচ্ছি। এবারে বলো, যদি আমি এই উপরের পৃষ্ঠের এই অংশটাকে উপরে তুলি বা নিচে নামাই, কোনো তাপ কি ভিতরে এন্টার করতে পারবে বা এখান থেকে বেরোতে পারবে কি? চিন্তা ভাবনা করো যে এই অবস্থায় এই ভিতরে যে গ্যাস আছে এবং তার যে নির্দিষ্ট একটা উষ্ণতা আছে, তাহলে আমি যদি এই পৃষ্ঠটাকে চেপে দেওয়ার পরে এর যদি উষ্ণতা বৃদ্ধি করি, ভিতর থেকে কোনো তাপ কি বাইরে বেরোতে পারবে? বেরোতে গেলে কী হবে, তাপের সুপরিবাহী হওয়া দরকার। তাহলে উপরটা দিয়ে বেরোতে পারবে না, কারণ তাপের কুপরিবাহী। এই দিক তো বেরোতে পারবে তাপের কুপরিবাহী, এই দিক তো বেরোতে পারবে না তাপের কুপরিবাহী। আর যেটা তাপের সুপরিবাহী ছিল সেটা কী করেছি, একটা অন্তরকের সঙ্গে লাগিয়ে দিয়েছি, তাহলে এই দিক দিয়েও তাপ বেরোতে পারবে না। তার মানে এখানে কোনোভাবে তাপের আদান প্রদান হবে না। তাহলে বলতে পারি কি, এক্ষেত্রে গ্যাসের প্রসারণ বা সংকোচন করলেও তাপের আদান প্রদান হবে না। কারণ কি? কারণ চারিদিকে তাপের কুপরিবাহী আছে, উপর দিকে তাপের কুপরিবাহী, এটাও তাপের কুপরিবাহী, এই দিকে তাপের কুপরিবাহী, এদিকেও তাপের কুপরিবাহী। তাহলে চারিদিকে যেহেতু তাপের কুপরিবাহী আছে, তাহলে আমি তাপকে মানে এই পৃষ্ঠটার উপরটায় হাত দিয়ে সংকোচন করি বা বৃদ্ধি করি বা প্রসারণ করি, তাপের আদান প্রদান হবে না বা কোনো তাপ ভিতরে এন্টার করবে না বা ভিতর থেকে কোনো তাপ বাইরে যাবে না। তাহলে এটা হচ্ছে কি, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলেছিলাম, রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে এখানে যে তাপে যখন সংকোচন করব, তার সংকোচনটা কি হলো, রুদ্ধতাপ সংকোচন। আর যখন গ্যাসটা প্রসারণ করব, রুদ্ধতাপ প্রসারণ। তাহলে এখানে যে গ্যাসের প্রসারণ বা সংকোচন দুটো হতে পারে। আমি হয়তো এখানে চাপ প্রয়োগ করে এখানে গ্যাসের সংকোচন করতে পারি, বা এই পিস্টনের উপরটা তুলে আমি গ্যাসের প্রসারণ করতে পারি। তাহলে এখানে আমি দুটো জিনিস করতে পারি, হয় গ্যাসের প্রসারণ করতে পারি বা গ্যাসের সংকোচন করতে পারি। কিন্তু উভয় ক্ষেত্রেই তাপ না ভিতর থেকে বাইরে যাবে না বাইরে থেকে ভিতর ঢুকবে, অর্থাৎ এখানে যে পুরো প্রক্রিয়াটা ঘটবে এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে এখানে কি বলতে পারি, তাহলে এখানে যে প্রসারণ আর সংকোচনটা হবে সেটা কি, রুদ্ধতাপ। তাহলে এই প্রক্রিয়াকে হচ্ছে রুদ্ধতাপ সংকোচন বা রুদ্ধতাপ হচ্ছে কি, প্রসারণ। তাহলে এখানে যে প্রক্রিয়াটা ঘটবে তা সেই প্রক্রিয়াটা হচ্ছে কি, রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে এখানে বলতে পারি কি, এক্ষেত্রে গ্যাসের যে প্রসারণটা হবে তাকে বলা হবে কি, রুদ্ধতাপ প্রসারণ, আর যেটা সংকোচন হবে সেটাকে বলবো কি, রুদ্ধতাপ সংকোচন। ওকে, তাহলে এখানে দেখে নাও কেন রুদ্ধতাপ বলছে, কারণ এখানে না কোনো তাপ আসবে না ভিতর প্রবেশ করবে, কারণ চারিদিকে এখানে কি আছে, ইনসুলেট আছে। এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা কেস 1। এটাকে তোমরা সুন্দর করে একটু লিখে নেবে, আমি যেটা বললাম সুন্দর করে ছবি দিয়ে এটা লিখে নেবে, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার হলে তবেই তুমি কিন্তু কার্নোট সাইকেলটা ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো, তাহলে এটা কি বললাম, যে এখানে যেহেতু তাপের আদান প্রদান টোটালটাই বন্ধ আছে, কারণ টোটালটাই হচ্ছে কি ইনসুলেটরতে ঘেরা আছে, তাহলে সেই কারণে এখানে যে গ্যাসের আয়তন প্রসারণ বা সংকোচন হবে সেটা সবই হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, অর্থাৎ রুদ্ধতাপ প্রসারণ ঘটবে আর রুদ্ধতাপ সংকোচন ঘটবে, এখানে অন্য কোনো প্রক্রিয়া ঘটবে না। ওকে, তো আসলে তুমি এই ব্যাপারটা বুঝতে পারলে। নেক্সট 3য় নম্বর, এবারে এই সিলিন্ডারটাকে আমি করেছি কি, এইখানটা এই তাপ আধারে নিয়ে চলে এসেছি। ওকে, তাহলে এখানে কি ছিল, আমার ইনসুলেটর ছিল, এটাও ইনসুলেটর আছে, আর এখানে যে পিস্টনটা সেটা কি, ইনসুলেটর। ঠিক আছে, তাহলে এখানে চলো এটা। এবারে বল এখানে কি আছে, আমার গ্যাস আছে, চলো এখানে আমার গ্যাস আছে, ছড়িয়ে ছিটে আছে। এটাকে আমি কেস 2 বলছি। দ্বিতীয় নম্বর কেসে কী হবে দেখো, তাহলে এখান থেকে হয়
তাহলে দুটো কেস ঘটবে দেখে নাও। হয় যেহেতু এখানে দেখে নাও এইদিকে তাপ প্রবেশ করতে পারবে না, ক্রস, এইদিকে তো তাপ প্রবেশ করতে পারবে না, ক্রস, আর এদিকেও তাপ প্রবেশ করতে পারবে না, ক্রস। ওকে, তাহলে তাপ প্রবেশ করতে পারে কোন জায়গা দিয়ে? এইটা দিয়ে। এবং এটা কার সঙ্গে লাগানো? তাপ আধারের সঙ্গে। তাহলে তাপ যাতায়াত করতে পারে। এবারে হয় এই তাপ আধার থেকে বা হিট রিজার্ভার থেকে তাপ গ্যাসের মধ্যে প্রবেশ করবে বা গ্যাস থেকে তাপ নিচের দিকে আসবে। কারণ কি, যদি যে হিট রিজার্ভার আছে এর থেকে যদি বেশি উষ্ণতা থাকে বা বেশি তাপ এখানে থাকে, তাহলে সেখানে অতিরিক্ত তাপটা নিচে চলে আসবে। আর যদি এখান থেকে এর উষ্ণতা কম থাকে তাহলে এখান থেকে তাপ উপরে যাবে। তাহলে এইভাবে তাপের আদান প্রদান হবে। তাহলে নিশ্চয়ই এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস নয় বা রুদ্ধতাপ প্রক্রিয়া নয়। ওকে, এবার দেখে না কতক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হবে এখানটায়? যতক্ষণ না এর উষ্ণতা ক্যাপিটাল টি হয়। অর্থাৎ যে ভিতরে গ্যাস আছে এর উষ্ণতা কী হবে? ক্যাপিটাল টি হবে। অর্থাৎ এই যে তাপ আধারের, যখনই আমি এই সিলিন্ডারটাকে এই তাপ আধারের মধ্যে রাখবো তখনই কী হয়ে যাবে? এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসের উষ্ণতা তাপ আধারের যে উষ্ণতা হবে সেই উষ্ণতা সমান হবে। কারণ আমরা এটা জানি তাপীয় সাম্য হতে আমরা জানি এটা তাপীয় সাম্য হতে গেলে যদি বললাম এখানে জল আছে আর এখানে একটু করে বরফ ফেলে দেওয়া হলো, তাহলে বরফ ফেললে কী হবে? তাপ জল থেকে বরফের দিকে যাবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না বরফ আর গলে জলের রূপান্তর যে পুরো টোটাল জলের উষ্ণতা সেম হচ্ছে। এটা তাপীয় সাম্যের কনসেপ্ট। তাহলে এখান থেকে আমি বুঝতে পারি যখনই এই সিলিন্ডারটাকে আমি এই তাপ আধারের মধ্যে রাখবো সঙ্গে সঙ্গে তাপ আধার থেকে তাপটা কোথায় যাবে? এই গ্যাসীয় সিলিন্ডারের মধ্যে, এই গ্যাসের মধ্যে যাবে এবং গ্যাসীয় মলিকুলসকে উত্তপ্ত করবে এবং উষ্ণতা বৃদ্ধি করবে। বৃদ্ধি কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ না তার উষ্ণতা এই উষ্ণতা সমান হবে। অর্থাৎ যে গ্যাসের যে উষ্ণতা থাকবে এবং এই উষ্ণতা দুটো সমান হবে। তাহলে এটা কখনো রুদ্ধতাপ প্রক্রিয়া নয়, কারণ এখানে তাপ যাচ্ছে। এবার দেখে নাও, তাহলে যখনই এই গ্যাসীয় সিলিন্ডারটাকে এখানে রাখবো তাহলে এই দিক দিয়ে তাপ আদান প্রদান হয়ে গিয়ে দুটোর উষ্ণতা সেম হবে। ওকে, তাহলে উষ্ণতা সেম হয়ে যাবে। তাহলে এটা টি হলে এটা উষ্ণতা টি হবে। এবারে যদি আমি পিস্টনটাকে উপর দিকে তুলি তাহলে গ্যাসের কী হবে? প্রসারণ ঘটবে। তাহলে উষ্ণতা ডিক্রিজ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, কিন্তু কমবে না, একই থাকবে। কারণ কি, যেই পরিমাণ যখনই গ্যাসে দেখো না, যখনই গ্যাস এই উপরের পিস্টনটাকে উপর দিকে তুলবো, যখনই গ্যাসের প্রসারণ ঘটবে সঙ্গে সঙ্গে যেই পরিমাণ উষ্ণতা কমে যাবে সেই পরিমাণ উষ্ণতা দেওয়ার জন্য এখানে তাপ চলে যাবে। তাপ চলে গিয়ে কী হবে? এর উষ্ণতা সেম থাকবে। অর্থাৎ এখানে গ্যাসের প্রসারণ করি বা সংকোচন করি, সংকোচনের ক্ষেত্রে কী হবে দেখো, যখন আমি পিস্টনকে টেনে নিচের দিকে না হবো তাহলে সংকোচন হবে। সংকোচন হলেই এর উষ্ণতা বৃদ্ধি পাবে বা তাপ বেড়ে যাবে। যেই পরিমাণ তাপ বেড়ে যাবে সেই পরিমাণ তাপ আবার নিচের দিকে চলে যাবে। অর্থাৎ যখন গ্যাসীয় প্রসারণ করব তখন এখান থেকে তাপ সাপ্লাই দেবে। তাহলে তাপ এটা প্রসারণের জন্য, প্রসারণের ক্ষেত্রে কী হবে? তাপ আধার থেকে তাপ কি করবে? গ্যাসের মধ্যে এন্টার করবে যাতে করে উষ্ণতার মেনটেন থাকে, একই জিনিস থাকে। দেখে নাও যখনই, কারণ এটা এর আনলিমিটেড, এর কোনো কমতি বাড়তি নেই, অর্থাৎ এর কোনো দিন কমবে না, একই থাকবে। তা যখনই আমি এই পিস্টনটাকে টেনে উপর দিকে তুলবো তাহলে গ্যাসের কিছু প্রসারণ ঘটবে। প্রসারণ করলেই উষ্ণতা কমে যাবে। কমে যাওয়ার যাতে কমে না যায় সেই জন্য এখান থেকে কি যাবে? তাপটা সাপ্লাই দেবে, গিয়ে আবার উষ্ণতাকে সেম রাখবে। আর যখন আমি সংকোচন করব সঙ্গে সঙ্গে এই গ্যাসের উষ্ণতা কি বৃদ্ধি পাবে। কিন্তু আমার এখানে টি আছে তাহলে উষ্ণতা সেম রাখতে হবে। তাহলে অতিরিক্ত যে তাপের জন্য উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল সেই তাপটা এখানে চলে আসবে, তাই না? ভাবো না, দুটো জিনিস ভাবো, দুটো খুবই সহজ ব্যাপার। একটা কোল্ড ড্রিঙ্কস আছে আর একটা হচ্ছে কফি আছে, তাহলে কী হবে? কফি আছে, ওকে। তাহলে কফি যেটা বেশি উষ্ণতা তার থেকে তাপটা একদিকে আসবে, কখনো এখান থেকে যাবে না। অর্থাৎ যখনই যার উষ্ণতা বেড়ে যাবে তার পরেরটাকে সেই তাপটা দিয়ে দেবে। অর্থাৎ যখন আমি সংকোচন করব, সংকোচন করলেই এর উষ্ণতা বেড়ে যাবে, উষ্ণতা বাড়লেই তাপটা অর্থাৎ তাপও বেড়ে যাবে। সে যেই পরিমাণ তাপের জন্য উষ্ণতা বৃদ্ধি পায় সেই পরিমাণ তাপটা তাপ আধারে চলে আসবে, রিজেক্ট করে দেবে। আর যখনই প্রসারণ করব যেই পরিমাণ তাপ কমে যাবে আবার তাপ আধাতে সেই তাপ সাপ্লাই দেওয়া হবে। অর্থাৎ টোটাল প্রসেসে অর্থাৎ প্রসারণ বা সংকোচন উভয় ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা আমার সেম থাকবে, কারণ যেই পরিমাণ কমবে বা বাড়বে সেটার জন্য তাপ আধার পুরোটাকে পুরো কভার করে নেবে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি টোটাল প্রক্রিয়ায় অর্থাৎ গ্যাসের প্রসারণ ক্ষেত্রে বা গ্যাসের সংকোচনের ক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি উষ্ণতার পরিবর্তন না হয় আমরা সেই প্রক্রিয়াটাকে কি বলি?
সমোষ্ণ প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে যদি কোনো একটা সিলিন্ডারকে, এইরকম ব্যবস্থা সম্পন্ন সিলিন্ডারকে একটা তাপ আধারের মধ্যে রাখি, তা সেখানে সর্বদা কী হবে, সমোষ্ণ প্রক্রিয়া থাকবে। কারণ কি, উষ্ণতা ধ্রুবক থাকবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। আর যখনই এরকম সিলিন্ডারকে আমি একটা ইনসুলেটর উপর রাখবো, সেখানে সর্বদা রুদ্ধতাপ প্রক্রিয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে বলতে পারি তাহলে আমরা এখানে বলতে পারি কি, এক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ বা সংকোচন হলেও উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখানে যে আয়তন প্রসারণ বা সংকোচন হবে সেটা কি, সমোষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা কি ছিল, এটা ছিল রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্রতাপ প্রক্রিয়া, এটা হচ্ছে কি সমোষ্ণ প্রক্রিয়া। ওকে, তাহলে একে বলা হয় সমোষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, এটা হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস। তাহলে এই দুটো কেস ঘটে। তাহলে অর্থাৎ যদি আমি এরকম স্পেশাল সিলিন্ডারকে যদি আমি একটা অন্তরকের উপরে রাখি, সেখানে আয়তন বাড়াই বা কমাই, সেটাকে বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া হবে। অর্থাৎ কোনো তাপের আদান প্রদান হবে না, তাহলে রুদ্ধতাপ সংকোচন বা রুদ্ধতাপ প্রসারণ হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, এখানে যেহেতু উষ্ণতা ফিক্স থাকবে, আয়তন বাড়লেও বা কমলে, তাহলে এটা হলো সমোষ্ণ প্রসারণ বা সমোষ্ণ সংকোচন। এখানে স্পেশাল একটা ব্যাপার হচ্ছে কি, সমোষ্ণ প্রক্রিয়া সংজ্ঞাতেও বলেছিলাম যে এই প্রক্রিয়াটা ধীরে ধীরে করতে, অর্থাৎ হঠাৎ করে কমাবো, হঠাৎ করে বাড়াবো, সংকোচন প্রসারণ করবো, এভাবে না, ধীরে ধীরে সংকোচন করব এবং ধীরে ধীরে প্রসারণ করব। ওকে, তাহলে কী হবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে। হঠাৎ করে করলে উষ্ণতা বেড়ে যেতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটা আবার কমে যাবে। কিন্তু সেই জন্য এখানে সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ধীরে ধীরে সংকোচন করব এবং ধীরে ধীরে বাড়াবো। সেই ক্ষেত্রে টোটাল প্রক্রিয়াটায় উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা সমোষ্ণ প্রসারণ আর সমোষ্ণ সংকোচন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো টোটাল ব্যাপারটা হচ্ছে এটা। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, এরপরে যে কার্নোট সাইকেল ব্যবহার করে সিলিন্ডার আর পিস্টন, এই কনসেপ্টে পিভি চক্রকে খুবই সহজে এক্সপ্লেন করা যাবে। দেখে নাও, সেটা বেড়ে এক্সপ্লেন করবো খুবই সহজভাবে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখে নাও এটা। তো তোমরা হেডিং দাও এখানে, পিভি চিত্রে কার্নোট চক্রের বর্ণনা। ওকে, খুবই সহজ। দেখে নাও, এর আগেরটা যদি বুঝতে পেরে থাকো, এটা খুবই সহজ লাগবে। তাহলে আমি চিত্রটা এখানটায় আঁকবো। ওকে, এটা হচ্ছে কি ভি, এদিক বরাবর পি। এখানে আমি 4টে নেব। প্রথমে দেখে নাও, একটু নিচে করে ছবিটা আঁকি যাতে করে সহজে তুমি বুঝতে পারবে। এটাকে হচ্ছে আমি একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে প্রথমটা উষ্ণতা T1, দ্বিতীয়টা হচ্ছে কি ইনসুলেটর। ওকে, তৃতীয়টা উষ্ণতা হচ্ছে T2, তারপরটা হচ্ছে কি ইনসুলেটর। ওকে, 4টে। তাহলে এটাকে আমি A, B, C, D ধরলাম। এবার আমার সিলিন্ডার আছে। সিলিন্ডার আগে এটা কনসেপ্ট, সেরকম সিলিন্ডার তৈরি করবো আমি। অর্থাৎ সিলিন্ডারটা আমার কেমন হবে, এইরকম সিলিন্ডার হবে। ওকে, এটাও ইনসুলেটর, এটাও ইনসুলেটর, আর এটাও ইনসুলেটর।
সব মিলিয়ে কী হবে এটা অন্তরক। অন্তরক মানে তাপের কুপরিবাহী। ওকে, মানে এই অর্থাৎ এই দুটো দেয়াল থেকে, এই সিলিন্ডারের দুটো দেয়াল থেকে আর উপরের পিস্টন থেকে কোনো তাপের আদান প্রদান হবে না। তাপ ভিতরে প্রবেশ করতেও পারবে না, তাপ বাইরে যেতেও পারবে না। তাপের আদান প্রদান হবে শুধু এই অংশটা থেকে, কারণ এটা তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী, ওকে, তাপের সুপরিবাহী। এবার দেখো না, তাহলে প্রথমে কী করব, এখানে আমরা কিছু গ্যাস আছে, এর ভিতরে কিছু গ্যাস আছে। ওকে, প্রথম অবস্থা দেখো, প্রথম ক্ষেত্রে আমি কি করব, প্রথম ক্ষেত্রে করব কি, এইটাকে এই টোটাল গ্যাস চেম্বারটাকে আমি করব এখানটায় নিয়ে আসবো, এই প্রথম T1-এ বসাবো। ওকে, এখানে আর একটা জিনিস বলে রাখি যে T1 গ্রেটার দেন T2, T1-এর উষ্ণতা T2 থেকে বেশি। তাহলে দেখেন যখনই আমি এই গ্যাস সিলিন্ডারটাকে এর মধ্যে রাখবো, তাহলে কী হবে, এই গ্যাস সিলিন্ডার যেহেতু এর উচ্চ তাপ আধার, ওকে, এটা বললাম কি হিট রিজার্ভার আর হিট সিঙ্কার, তাপ গ্রহণ করবে এটা। তাহলে এটা কী হচ্ছে দেখে নাও, তাহলে এটা উচ্চ উষ্ণতা, তাহলে এখান থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে। ভালো করে দেখে নাও, যেহেতু দেখে নাও এই দিক দিয়ে আছে, এখানে আগে দেখে নাও এখানে যে প্রক্রিয়াটা ঘটবে এটা রুদ্ধতা প্রক্রিয়া ঘটবে না সমষ্ণ প্রক্রিয়া ঘটবে, এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখে নাও এটা তাপ আধার আছে টোটালটা আগেটা সিস্টেম মতো, তাহলে এখান থেকে তাপ আদান প্রদান করতে পারবে। তাপ আদান প্রদান করলে তাহলে কী হয়েছে, এটা সমষ্ণ প্রক্রিয়া। কারণ কি, এখানে যে উষ্ণতা আছে সেই উষ্ণতা এখানেও হয়ে যাবে, অর্থাৎ এই Q1 পরিমাণ তাপ T1 উষ্ণতা বিশিষ্ট তাপ আধার থেকে গ্রহণ করে উষ্ণতা এর বাড়িয়ে নিয়ে কত করে দেবে, T1 উষ্ণতা করে দেবে। তাহলে T1 উষ্ণতা থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে এর উষ্ণতা কত, যে T1 হয়ে যাবে, এবং এই আয়তন কী হবে, বাড়বে না কমবে। তাহলে কোনো গ্যাস যদি তাপ গ্রহণ করে উষ্ণতা যদি বাড়ে, তাহলে তার আয়তন কী হবে, ধীরে ধীরে প্রসারিত হবে। তাহলে পিস্টনটা কী হবে, উপর থেকে ধীরে ধীরে কোথায় উঠবে, উপর দিকে ধীরে ধীরে উঠবে। ওকে, তাহলে এখানে যে প্রসারণটা হবে সেটা কি হয়, সমষ্ণ প্রসারণ। তাহলে এখানে ধরলাম যে প্রথম অবস্থায় এর যে আয়তন ছিল সেই আয়তনটা হচ্ছে কি, ধরলাম V1। ওকে, তাহলে আয়তন প্রথম বাড়বে। তাহলে আমি ছবিটা যদি আঁকি, তাহলে প্রথম অবস্থায় ধরলাম আয়তন ছিল সেটা, এখনও যে আয়তন হয়েছে, এখন টোটালটা যে আয়তন হয়েছে সেই আয়তনটা বললাম V2। তাহলে এখন দেখে নাও, তাহলে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এইভাবে যাবে। ওকে, এইভাবে দেখুন, তাহলে এটা কি, আমি ডট ডট করে টেনে দিচ্ছি। এখানে V1 ছিল আয়তন, এখানে আয়তন হয়েছে V2, এবং এই প্রক্রিয়ায় এখানে তাপ গ্রহণ করা হয়েছে। ওকে, তাপ গ্রহণ কত Q1 পরিমাণ। ভালো করে বুঝে নাও, পিভি চক্রটা যদি ভালো করে বুঝতে পারো, এখান থেকে যত ডেরিভেশন আছে খুব সহজে বুঝতে পারবে। আর এটা কোনো টাফ নয়, কারণ এর আগে আমি আলোচনা করে দিচ্ছি, ওইটাই যেটা আলোচনা করেছিলাম সেটাই আরেকটু বলবো, দেখে নাও, খুবই সহজ, কোনো আলাদা নয়। যেটা বুঝিয়েছিলাম সেটা শুধু ব্রেনের মধ্যে রাখো, তারপর ভিডিওটা আবার দেখো, দেখে ওই জিনিসটা ভাববো। তাহলে দেখে নাও, তাহলে এই প্রক্রিয়াতে প্রথম অবস্থায় আমার আয়তন ছিল V1, ধরলাম এইটা আয়তন ছিল, এবার আয়তনটা একটু কমবে, আমি তবু ছবিটা একটু করে দিই, একটু কমবে আয়তন, যা আয়তন ছিল সেখান থেকে ধরলাম আয়তন একটু প্রসারণ হবে, কমবে বলছি, এখানে আয়তন প্রসারণ ঘটবে। তাহলে আয়তন যদি বাড়ে তাহলে চাপটা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে যে চাপ ছিল নিশ্চয়ই সেরকম চাপ হবে না, তাহলে একটু ডাউন হবে, এইভাবে আমরা দিতে পারি। ওকে, এই ধরলাম, এই জায়গা দিলাম, এটা হচ্ছে V2। তাহলে দেখে নাও, এখানে যদি V1 আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় চেম্বার, এরকম সিলিন্ডার যদি T1 তাপ আধারের মধ্যে রাখা হয়, তাহলে সেখান থেকে T1 থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে উষ্ণতা কত করবে, T1 করবে, সেম উষ্ণতা করবে, করার পরে আয়তন কী হবে, প্রসারণ হবে, অর্থাৎ আয়তন V2 হবে। এবং এই ক্ষেত্রে কী হচ্ছে, আমার কী হচ্ছে, Q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে, আর এখানে উষ্ণতা কত হয়েছে দেখে নাও, এখানে উষ্ণতা হচ্ছে কি T2। ওকে, T1। ওকে, টোটাল উষ্ণতা হচ্ছে কত, এই অবস্থায় T1 উষ্ণতা আছে। তাহলে এই টোটাল প্রক্রিয়ায় আমার উষ্ণতা কত আছে, T1 আছে। এবারে দেখে নাও, এবারে আমি সিলিন্ডারটাকে যদি এখান থেকে নিয়ে আসি,
এখান থেকে এবার সরিয়ে নিয়ে আসবো কোথায়, এইখানটায়। এখানে আমি মুছে দিচ্ছি এটা। ওকে, তাহলে এটা সিলিন্ডার আছে, একই কেস। তাহলে পিস্টনটা আমরা ধরলাম এই অবস্থায় আছে। তাহলে এখানে যে গ্যাস আছে তাহলে এর আয়তন কত আছে, আয়তন V2, এই আয়তনটা আছে V2, ওকে, V2 আয়তন আছে। তাহলে এইটা কি প্রসেস হবে দেখে নাও। তাহলে এখানে হচ্ছে কি তাপ আদান প্রদান, তাপের আদান প্রদান হবে কি, হবে না। দেখে নাও, না তাপ ভিতরে এন্টার করতে পারবে আর না তাপ ভিতর থেকে বাইরে বেরোতে পারবে, তাপের আদান প্রদান হবে না। তাহলে এইটা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক প্রসেস, তাই না? এটা কি বলা হয়, অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে এখানে এটা বলছে কি সমস্ত প্রক্রিয়া ছিল। তাহলে এটাকে এইটাকে বলতে পারি আমরা, এটা বলছে, এটাকে আমি নাম দিতাম এবি পয়েন্ট, ওকে, বা স্মল এবি দিলাম, এ, এটা বি বললাম। তাহলে এইটাকে বলতে পারি কি সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, ওকে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ হয়েছিল। এবারে যখনই এই সিলিন্ডারটাকে এ থেকে বিতে বসাবো, এই অন্তরকের উপর বসাবো, তাহলে এটা যে কি কোনো দিক দিয়ে তাপের আদান প্রদান হবে না, না এদিক দিয়ে হবে না এদিক দিয়ে, কোনো দিকে। তো তাপে যেহেতু আদান প্রদান হবে না, তাহলে এটা কি রুদ্ধতাপ প্রক্রিয়া। তাই এই রুদ্ধতাপ প্রক্রিয়াতে এখানে আয়তন কাছে V2 আছে। এবার আমি চাইছি আয়তন বাড়াবো, তাহলে এই দিকে যদি আমি টানি, এই পিস্টনটাকে যদি উপর দিকে টানি, তাহলে টানলে কী হবে, এর আয়তনটা বৃদ্ধি হবে। তাহলে আয়তন বৃদ্ধি হয়ে ধরলাম এবারে যে আয়তনটা হয়েছে, ওকে, এবারে যে আয়তনটা হয়েছে সেই আয়তন ধরলাম V3। তাহলে আয়তন বেড়েছে মানে চাপটা আরও কমে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি তাহলে আয়তন বেড়েছে মানে চাপটা আরেকটু কমবে এখান থেকে। এবার এটা কি করলাম, কমিয়ে যে T2 যে উষ্ণতা আছে সেই উষ্ণতা নিয়ে আসলাম যেখানে। তাহলে এখান থেকে এরকম একটা বিন্দু নিয়ে আসলাম। তাহলে এর আয়তন ধরলাম আমি কি V3, ওকে, উষ্ণতা T2 করলাম, T2 উষ্ণতা করলাম। ভালো করে দেখে না কী কাজ করলাম এখানে। আমি প্রথমে বিতে এই সিলিন্ডারকে রাখলাম, সিলিন্ডারকে রেখে তারপরে যে আয়তন ছিল সেই আয়তনটাকে ধীরে ধীরে প্রসারণ করছি, আমি পিস্টনটাকে উপর তুলছি, তুলে কি করছি, আমি এর উষ্ণতাকে কমাচ্ছি, কারণ আয়তন প্রসারণ হলেই উষ্ণতা কমবে। তাহলে আর সেই উষ্ণতাকে একই রাখার জন্য কোনো তাপ আসা যাওয়া করতে পারবে না। তাহলে উষ্ণতা কমিয়ে যে এই তাপ আধারের যে উষ্ণতা আছে সেই উষ্ণতায় নিয়ে আসার চেষ্টা করছি। অর্থাৎ এটা করলাম কি, বাড়ালাম, বাড়িয়ে এর আয়তনটাকে V3 আর উষ্ণতাকে T2তে নিয়ে আসলাম। অর্থাৎ এই তাপ আধারের যে উষ্ণতা সেই উষ্ণতায় নিয়ে আসলাম। তাহলে এখানে যে প্রসারণটা হলো এই প্রসারণটাকে আমরা কি বলবো, তাহলে এই প্রসারণকে বলবো আমরা রুদ্ধতাপ প্রসারণ। তাহলে এটা হচ্ছে কি রুদ্ধতাপ প্রসারণ। ওকে, তাহলে এখানে এক্ষেত্রে হচ্ছে কি না কোনো তাপ গ্রহণ করবে না কোনো তাপ বর্জন করবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক প্রসেস। আর এটা হচ্ছে কি যেহেতু গ্যাসের প্রসারণ করেছি আমি, তাহলে এটা রুদ্ধতাপ প্রসারণ হবে। দেখে নাও এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস বুঝতে পারলে তুমি পরে দুটো খুব সহজেই বুঝতে পারবে। দেখে নাও এক্ষেত্রে আমি কি করেছিলাম, V1 আয়তন বিশিষ্ট একটা আমার সিলিন্ডার ছিল, যেখানে গ্যাস ছিল, গ্যাসের আয়তন ছিল V1, তাকে কী করেছি T1 আধারের মধ্যে রেখেছি। রাখার পর হচ্ছে কি সে T1 আধাতে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে উষ্ণতা T1 করার চেষ্টা করবে। তাহলে এখানে এই আয়তন যদি প্রসারণ করা হয়, দেখে নাও যদি আয়তন প্রসারণ করা হয় তাহলে এখানে তাপের উষ্ণতা কমতে থাকবে, কিন্তু Q1 পরিমাণ তাপ গ্রহণ করে উষ্ণতা সেম থাকবে। তাহলে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে তাহলে এখানে তাহলে V1 আয়তন ছিল, ভালো করে বুঝে নাও, V1 আয়তন ছিল, সেখানে Q1 পরিমাণ, তাহলে এই সিলিন্ডারটা Q1 পরিমাণ তাপ গ্রহণ করে আয়তনটা প্রসারণ করেছে, প্রসারণ করে কত হয়েছে V2 হয়েছে, কিন্তু উষ্ণতা আমার কত থাকবে T1 থাকবে, T1-এর কোনো পরিবর্তন হবে না, একই উষ্ণতা থাকবে। ওকে, T1 উষ্ণতা থাকবে, কারণ এটা তাপ আধারের মধ্যে আছে বলে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। তাহলে এটাকে বলা হয় কি সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ। ওকে, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ বলতে পারি। তাহলে এটা সমষ্ণ প্রসারণ, তাহলে এটা সমষ্ণ প্রসারণ হচ্ছে। আর যখনই আমি এই সিলিন্ডারটাকে একটা ইনসুলেটর পরে রাখবো, তাহলে এটা
পুরোটাই অন্তরক হয়ে তাপের আদান প্রদান হবে না, সেটা এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এক্ষেত্রেও যদি আমি এই আয়তনটা আবার এখানে প্রসারিত করেছি, এখানে যে আবার প্রসারণ করছি বলতে কত, যতক্ষণ না এই গ্যাসের ভিতরে যে উষ্ণতা আছে সেই উষ্ণতা T2 হচ্ছে। অর্থাৎ এই গ্যাসের আমি আয়তনকে প্রসারণ করে এর উষ্ণতাকে কমিয়ে কতটা নিয়ে আসলাম T2-তে। যখনই T2-তে নিয়ে আসলাম তখন স্টপ করব, সেই অবস্থা আয়তন ধরো V3। তাহলে V3 আয়তন আর T2 উষ্ণতা। তাহলে এটা দুটো কেস হয়ে গেল। নেক্সট এবারে সিতে রাখবো আমি, দেখে নাও। এবারে এই সিলিন্ডারকে যদি আমি সিতে রাখি, অর্থাৎ এইখানটায়, তাহলে পিস্টনটা আমার এইখানটায় চলে এসেছিলো, কারণ প্রসারণ হয়ে গেছিলো, তাই না? প্রসারণ হয়ে ধরলাম পিস্টনটা এখানে চলে এসছে। এবারে আমি করব কি, সংকোচন করব, অর্থাৎ এটাকে নিচের দিকে নামাবো, সংকোচন করব। সংকোচন করে কোন আয়তন নিয়ে যাব, ধরলাম এখানে সংকোচন করলাম। ওকে, সংকোচন করে একটা নির্দিষ্ট একটা আয়তন নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে এইখানটা নিয়ে আসলাম। তা যখন আমি এটাকে সংকোচন করব, ভালো করে বুঝে নাও, আমি কি বললাম কি, গ্যাসের এই অবস্থা অর্থাৎ বিতে যেমন ছিল সেই অবস্থায় যে আয়তন ছিল সেই একই অবস্থায় এই সিলিন্ডারকে আমি T2 তাপ আধারের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি কী করলাম, বাইরে থেকে চাপ প্রয়োগ করে কি করলাম, এটাকে সংকোচন করলাম। তা সংকোচন করলে কি গ্যাসের উষ্ণতা বাড়বে না কমবে? গ্যাসের উষ্ণতা বেড়ে যাবে, এর ভিতরে তাপ বেড়ে যাবে। তাহলে সেই উষ্ণতা যাতে বৃদ্ধি না পায় সেই নিয়ে এখান থেকে তাপ বর্জন করবে। তাহলে ধরলাম Q2 পরিমাণ তাপ বর্জন করবে। ভালো করে বুঝে নাও, একটা তাপ T2 তাপ আধারের মধ্যে আছে। ওকে, তাপ আধারের মধ্যে থাকলে তাহলে সেখান থেকে কী করবে, নর্মালি দেখে নাও এর অটোমেটিক যখনই এর উষ্ণতা বেশি হবে, যদি ধরে নাও এখানে একটা T2 উষ্ণতা আছে, ওকে, তাহলে এর উষ্ণতা আছে আমার কথা ধরলাম T2 উষ্ণতা আছে এর ভিতরে। এবার আমি চাইছি কি, এই গ্যাসটাকে আমি সংকোচন করতে চাইছি, এই পিস্টনকে নিয়ে এসে নিচেতে সংকোচন করতে। সংকোচন করলে কী হয়ে যাবে, এর উষ্ণতা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি পেয়ে তাহলে এর মধ্যে নিশ্চয়ই তাপেরও বৃদ্ধি পাবে। সেই যেই পরিমাণ তাপ বৃদ্ধি পাবে সেই পরিমাণ তাপটা নিচের দিকে চলে যাবে, T2-তে ট্রান্সফার হয়ে যাবে। তারপর ট্রান্সফার হওয়ার পর কতক্ষণ পর্যন্ত ট্রান্সফার হবে আমি বলেছিলাম, যখনই উচ্চ উষ্ণতা এবং নিম্ন উষ্ণতার কাছাকাছি থাকবে তার তাপের আদান প্রদান হবে। তাহলে এখানে যখন আমি পিস্টনটাকে উপর থেকে নিচের দিকে নামিয়েছি, তা গ্যাসের সংকোচন করেছি, তাহলে অবশ্যই এই গ্যাসের উষ্ণতা বেড়ে গেছে। তাহলে এখান থেকে কিছু পরিমাণ তাপ কোথায় যাবে, নিম্ন উষ্ণতা বিশিষ্ট সেই বস্তুর মধ্যে যাবে, অর্থাৎ T2 তাপ আধারের মধ্যে এখান থেকে Q2 পরিমাণ তাপ স্থানান্তরিত হয়ে যাবে। তো হয়ে কী হবে, এর উষ্ণতায় কত করবে, T2 করবে। আমি বললাম কি, কতক্ষণ পর্যন্ত তাপ যাতায়াত করবে বা যাবে, যতক্ষণ না তাপ আধারের যে উষ্ণতা এই গ্যাসের উষ্ণতা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাস থেকে তাপ আধারের দিকে তাপ যাবে। যখনই এখান থেকে উষ্ণতা এর সমান হয়ে গেছে তখন আর তাপ যাবে না। অর্থাৎ তাহলে এই যে এই সংকোচন, তাহলে এটা সংকোচন হলো, তাই না? তাহলে এটা কি সংকোচন, যেখানে তাপের আদান প্রদান হচ্ছে তার সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এটা সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন, ওকে, সমষ্ণ প্রক্রিয়া সংকোচন। তার সংকোচন মানে আয়তনটা কমছে, তাহলে ওইদিকে যাবে না নিশ্চয়ই, তাহলে এদিকে আসবে। যেহেতু এখানে চাপ বাড়ছে তাহলে একটু এইভাবে হবে, ওকে। তাহলে এক্ষেত্রে কী করবে, তাপ বর্জন করবে। তাহলে এই প্রসেসে 3 নম্বর প্রসেসে বা সি প্রসেসে কী করবে, তাপ বর্জন করবে। তাহলে এখানে তাপ বর্জন করছে, এই দুটোতে তাপ কী হয়েছিল, গ্রহণ করেছিল, তাই না? এখানে তাপের কোনো আদান প্রদান হয়নি, এখানে তাপ হ্রাস হয়ে গেছে, তাহলে এখানে তাপ গ্রহণ করেছিল। তাহলে এই অবস্থায় দেখে না, তাহলে এই অবস্থায় যখন এতে ছিল তাহলে এটা সমষ্ণ প্রক্রিয়া ছিল, এই প্রথম সমষ্ণ প্রক্রিয়া তাপ Q1 পরিমাণ গ্রহণ করেছিল, আর সি এখানেও যে সমষ্ণ প্রক্রিয়া আবার ঘটেছে সেই সমষ্ণ প্রক্রিয়ায় তাপ বর্জন করেছে। কারণ কি, সংকোচন হয়েছে বলে। সংকোচন করলে উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়লেই উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে তাপ নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এখান থেকে তাপ T2 উষ্ণতা বিশিষ্ট তাপ আধার দিকে ট্রান্সফার হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দুটো উষ্ণতা সেম হয়, ওকে, ততক্ষণ তাপ ট্রান্সফার হবে। যখনই দুটো উষ্ণতা সেম হয়ে যায় তখন আর তাপ যাবে না। তাহলে এই অবস্থায় আয়তন কমেছে, তাহলে আয়তন কমলে চাপ কী হবে, বাড়বে, সেই জন্য চাপটা একটু বেড়েছে। এবার লাস্ট ব্যাপারটা হচ্ছে কি, লাস্ট বা শেষটা আমি যেটা করব,
আমি পুরো ব্যাপারটা বোঝানোর পর আবার এটাকে একটু বুঝিয়ে দেবো, আর একবার একটু ভালো করে বলে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই। ধরলাম এটাকে এখানে রাখা আছে, তাহলে এই অবস্থায় তাহলে উষ্ণতা কত ছিল আমার T2। ওকে, প্রথম অবস্থায় কী ছিল, উষ্ণতা ছিল কত T2, কারণ এখানে রেখেছি T2 উষ্ণতা আছে সংকোচন হওয়ার পর। ওকে, তাহলে এখানে ধরলাম আয়তনটা আমরা ধরলাম, এখানে যে আয়তনটা হবে সেটা হচ্ছে V4 ধরলাম, V4 আয়তন। এবার দেখো না, এই অবস্থায় দেখে নাও তাপের আদান প্রদান হবে কি, কোনো আদান প্রদান হবে না, কারণ তিনটে তো আমি জানি ইনসুলেটার, তাহলে এখানেও ইনসুলেটার করে রেখেছি, তার ডি লাস্ট পজিশান। তাহলে এই অবস্থা যদি আবার আমি আয়তনকে সংকোচন করব, সংকোচন করে কোথায় করব, যতক্ষণ না আয়তন V1 হচ্ছে, অর্থাৎ প্রথম অবস্থায় যে আয়তন ছিল সেই আয়তন আমি নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ আমি কী করছি, এখানটায় একে আবার পুনরায় সংকোচন করছি। সংকোচন করে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এর উষ্ণতা, এর যে উষ্ণতা T1 আছে, T1ও যতক্ষণ না হচ্ছে, অর্থাৎ এখানে যে উষ্ণতা T2 ছিল, আমি T2 এর উষ্ণতা থেকে T1 উষ্ণতায় করতে চাইছি। তা সেই জন্য কী করবো, একে সংকোচন করব। সংকোচন করে দেখলাম যে যখন পিস্টনটা এই জায়গায় পৌঁছে গেছে, তখন এর উষ্ণতাটা হয়ে গেছে T1। অর্থাৎ যতক্ষণ না উষ্ণতা T1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সংকোচন করলাম। সংকোচন করার ফলে এখানে যে উত্তপ্ত হয়ে যাবে, এর উষ্ণতা বৃদ্ধি পাবে, কিন্তু যেহেতু তাপ বেরোতে পারবে না, উষ্ণতা ওর মধ্যেই থাকবে। তা যখনই উষ্ণতা T1 হয়ে যাবে এবং আয়তন V1 হয়ে যাবে, তাহলে সেই অবস্থায় আমি নিয়ে যাব। তাহলে একে অবস্থায় কী হচ্ছে, আয়তন V1। তাহলে এখানে তাহলে কী হবে দেখে নাও, এইভাবে এইখানটা, তাহলে আবার আগে পূর্ব অবস্থা পেয়ে যাবে। তাহলে চক্রটা কী হয়ে যাচ্ছে দেখে নাও, এইভাবে গেল, প্রথমে এইভাবে গেল, আবার সংকোচন করলো, আবার এইভাবে চলো। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে এটা। ছবিটা আমি আবার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও ছবিটা একবার ভালো করে আমি এঁকে দিচ্ছি, কারণ এইটা যদি বুঝতে পেরে যাও তাহলে ম্যাক্সিমাম বলা যেতে পারে তোমার 80% পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে কার্নোর সাইকেল ব্যাপারে। খুবই ইজি দেখে নাও এটা, মনে হচ্ছে শুধু মনোযোগ সহকারে যদি একবার প্রথমটাই বুঝতে পেরে যাও, তারপরটা খুব ইজি, পুরো সূত্রের মতো, এক চেন ওয়াইজ একটার পর একটা। দুটোকে একসঙ্গে বোঝার চেষ্টা করবো। ওকে, T1 T2 ব্যাস, 1 2 3 4। এইগুলো সব হচ্ছে কি ইনসুলেটর। ওকে, প্রথম অবস্থায় কোথায় থাকবে, এটা সংকোচন হচ্ছে, তাহলে এখানে সংকোচন ধরলাম এই জায়গায় থাকবে, এখানে আরও সংকোচন হবে, এই জায়গা আছে ধরলাম, এখানে প্রসারণ হবে, তাহলে একদম ম্যাক্সিমাম জায়গা, এখানটায় প্রসারণ হয়েছিল, তাহলে এই জায়গাটা। ওকে, এখানে গ্যাস আছে, এই দুটোই কিন্তু পাশাপাশি আঁকবে। ওকে, তোমাদের বই দেখবে এরকম ছবি নেই, সেই জন্য এটা খুবই সহজভাবে বোঝানোর জন্য ছবিটা আঁকছি। এই ছবিটা এইটা দুটোকে একসঙ্গে রাখবে, তবে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কীভাবে কার্নোট সাইকেলটা পিভি চক্র তৈরি করা যাচ্ছে। খুবই ইজি, দেখে না, কোনো সমস্যা নেই। ওকে, এটা হলো। তাহলে প্রথম অবস্থায় কি, সিলিন্ডার আমার ছিল একটা। ওকে, প্রথম অবস্থায় ছিল ধরলাম এর আয়তনটা কী ছিল, V1, এর আয়তনটা V1 ছিল, উষ্ণতা কী ছিল, T1। দেখে নাও, উষ্ণতা T1, আয়তন V1, এই অবস্থা ছিল। এবার ছিল কি, ধরলাম পিস্টনটা তখন এই জায়গায় ছিল, পিস্টনটা যখন এই জায়গাটা নিয়ে আসি, এখানে যে জায়গাটা দেখিয়েছি এখানটায়, পিস্টনটা প্রথমে এই জায়গায় ছিল, তাহলে পিস্টনটা এই জায়গা ছিল, তখন আয়তন V1 ছিল, উষ্ণতা T1 ছিল। এবার আমি কী করেছি, টেনে এখান থেকে টেনে এই জায়গা নিয়ে এসেছি, অর্থাৎ এটাও ধরলাম এ পজিশান থেকে আমি বি পজিশানে নিয়ে গেছি। ওকে, দেখেন এখানে নাম দিয়েছি AB, অর্থাৎ আমি এই পজিশান থেকে বি পজিশানে নিয়ে গেছি।
তাহলে এ পজিশান থেকে বি পজিশানে যদি নিয়ে যায় তাহলে আয়তন বেড়েছে, আয়তন বাড়লেই তাহলে নিশ্চয়ই উষ্ণতা কমে যাবে, উষ্ণতা কমে গেলে তাহলে নিশ্চয়ই তাহলে এখানে তাপ আধার আছে, তাহলে এই তাপ আধার করবে কী হয়, এখান থেকে তাপ সাপ্লাই দেবে, Q1 তাপ সাপ্লাই দেবে। আমি বলেছিলাম ভালো করে বুঝে নাও, যখনই এখান থেকে এই পিস্টনটাকে এ থেকে বিতে নিয়ে যাব তখন এই গ্যাসের আয়তন প্রসারণ হলে গ্যাসের উষ্ণতা কমে যাবে, তাহলে তার সেই ক্ষেত্রে T1টা উচ্চ উষ্ণতা, এটা নিম্ন উষ্ণতা, তাহলে উচ্চ উষ্ণতা নিম্ন উষ্ণতা হলে তাপ ট্রান্সফার করে উচ্চ উষ্ণতা বস্তু থেকে নিম্ন উষ্ণতা বস্তু থেকে, অর্থাৎ T1 থেকে এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে তাপ যাবে, তাহলে ধরলাম তাহলে সেক্ষেত্রে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে তার উষ্ণতাকে মেনটেন করেছে, কারণ এটা সমস্ত প্রক্রিয়া, উষ্ণতা সেম থাকবে, তা যাতে করে উষ্ণতা হ্রাস না পেয়ে যায় সেই জন্য T1 থেকে তাপ সাপ্লাই যাবে গিয়ে উষ্ণতা সেম করবে। তা দেখে নাও তাহলে এখানে আয়তনটা কত হচ্ছে, দেখে নাও আয়তনটা V2, কারণ আয়তন বেড়ে গেছে কিন্তু উষ্ণতা সেম আছে, তাহলে আয়তন প্রসারণ করব, ভালো করে বুঝে নাও, আয়তন প্রসারণ করব অথচ উষ্ণতা সেম রাখবো, সেই জন্য কি বাইরে থেকে তাপ দিতে হবে, তাহলে এখানে T1 তাপ আধার থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে সিলিন্ডার, তাহলে এক্ষেত্রে তাপ গ্রহণ করেছে। ওকে, এটা হচ্ছে তাহলে গ্যাসের প্রসারণ ঘটেছে, প্রসারণ করে দেখিয়েছি। নেক্সট এই অবস্থায় সিলিন্ডারটাকে এখানে নিয়ে এসছি, দ্বিতীয় নম্বরটায় নিয়ে এসছি, নিয়ে এসে দেখে না এখানে কী আছে, ধরলাম তাহলে পিস্টনটা কোথায় ছিল, এখানটায় আমার পিস্টনটা তাহলে এক্ষেত্রে এই অবস্থায় ছিল, অর্থাৎ কোথায় ছিল দেখে নাও বিতে, তাই না, বি অবস্থায় ছিল, বি অবস্থায় ছিল। আর উষ্ণতা কত ছিল দেখে নাও, উষ্ণতা আমার ছিল কি T1, উষ্ণতা আমার প্রথম ছিল কি T1, যেহেতু T1 অবস্থা নিয়েছে, এবারে একে যখনই 2 নম্বরটাই নিয়ে এসেছি অর্থাৎ ইনসুলের উপরে রেখেছি, তাহলে এখানে কোনো তাপের আদান প্রদান হবে না, তাহলে তাপের আদান প্রদান না হলে এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। এবার যদি পিস্টনটাকে টেনে এর আয়তন বাড়ায়, কতক্ষণ বাড়িয়েছি, যতক্ষণ না এর উষ্ণতা কী করছে T2 উষ্ণতায় পৌঁছে ততক্ষণ পর্যন্ত এর আয়তন বেরিয়েছে, তাহলে এবারে যে আয়তনটা এখানে এসছে সেই আয়তনটা হচ্ছে কি C, এই বিন্দুটাকে আমি C বলছি। ওকে, তাহলে আয়তন বেড়ে C হয়েছে, তাহলে C বিন্দুতে কী হয়েছে, এর আয়তনটা C হয়েছে এবং উষ্ণতাটা কত হয়েছে তখন T2, তার T2 উষ্ণতায় পৌঁছে গেছে, আয়তনটা কি এখানে V3। ওকে, আয়তনটা এখানটায় হয়েছে কত V3, আয়তন আমার এখানটা হয়েছে কি V3 আয়তন হচ্ছে, তাহলে V3 আয়তন হচ্ছে উষ্ণতা T2তে পৌঁছে গেছে, তাহলে এখানে যে আয়তনটা প্রসারণ হলো, তাহলে এই প্রসারণটা কী প্রসারণ, রুদ্ধতাপ না সমষ্ণ, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে এই যে প্রসারণটা হয়েছে তাহলে এটা এই প্রসারণকে বলবো আমি রুদ্ধতাপ প্রসারণ, আর এখানে যে আয়তন প্রসারণটা হচ্ছে সেটা কি সমষ্ণ প্রসারণ, তাহলে এই দুটোর ক্ষেত্রেই প্রসারণ হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে গ্যাসের প্রসারণ ঘটবে। ওকে, এই দুটোর ক্ষেত্রে কী হয়েছিল, গ্যাসের প্রসারণ ঘটেছিল, তাহলে এটা আর এটা এই দুটো স্টেপ। নেক্সট কী করেছি আমি, এই অবস্থায় যে অবস্থায় প্রসারণ অবস্থায় ছিল, অর্থাৎ যখন আমার সিলিন্ডারটা মানে C বিন্দুতে ছিল এই অবস্থা, এটা কি ছিল C বিন্দু, যখন এটা C বিন্দু ছিল এবং সেটাকে T2 তাপ আধারের মধ্যে রেখেছি, রাখার পরে কী হচ্ছে, এবার আমি করছি কি এর আয়তনটাকে কমাবো, এবার আয়তনটা কমাতে গিয়ে দেখে নাও প্রথম যখন এটা রাখবো তাহলে এর উষ্ণতা কত হচ্ছে, উষ্ণতার প্রথম অবস্থায় কী ছিল, এটা T2 উষ্ণতা পৌঁছে গেছে। ওকে, T2 উষ্ণতা পৌঁছে গেছে, তা T2 উষ্ণতা পৌঁছে দেওয়া অবস্থায় তাহলে এই সিলিন্ডারটাকে কোথায় রেখেছি T2 তাপ আধারের মধ্যে, তাহলে কোনো অসুবিধা নেই। এবারে আমি চাইছি কি একে এটাকে C, এটাকে আমি D বললাম, এর আয়তনটাকে কমাবো, এর আয়তন যা আছে গ্যাসটার সেই আয়তনটা কমাবো, তাহলে এখান থেকে পিস্টনটাকে নিচের দিকে চাপ দেবো, তাহলে নিচের দিকে চাপ দিলেই এর উষ্ণতা কী হবে, বেড়ে যাবে, তাহলে কারণ কেন বেড়ে যাবে, কারণ এর তাপটা বেড়ে যাবে, যা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, যেহেতু তাহলে এইটা উচ্চ উষ্ণতা এটা নিম্ন উষ্ণতা হয়ে গেছে, তাহলে উচ্চ উষ্ণতা আর নিম্ন উষ্ণতা পরস্পর দুটো একসঙ্গে থাকলে তাপের আদান প্রদান ঘটবে উচ্চ উষ্ণতা বস্তু থেকে নিম্ন উষ্ণতা বস্তু থেকে, অর্থাৎ তখন সিলিন্ডার থেকে কিছু পরিমাণ তাপ T2 দিকে চলে আসবে, কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না দুটো উষ্ণতা সেম, অর্থাৎ এই গ্যাসের মধ্যে যে উষ্ণতা আর তাপ আধারের উষ্ণতা দুটোকে সেম রাখার জন্য সিলিন্ডার থেকে Q2 পরিমাণ তাপ বেরিয়ে আসবে তাপ আধারের দিকে, তাহলে এই প্রসেসে অর্থাৎ 3 নম্বর ক্ষেত্রে অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া হবে, কারণ তাপের আদান প্রদান হচ্ছে, সমষ্ণ প্রক্রিয়া হবে, কিন্তু এখান থেকে সিলিন্ডার থেকে Q2 পরিমাণ তাপ বর্জন করবে, কারণ কি এর উষ্ণতা সেম রাখা যায়, অর্থাৎ এক্ষেত্রে উষ্ণতা কী থাকবে T2 থাকবে, উষ্ণতা কোনো পরিবর্তন হবে না, তাহলে উষ্ণতা আমার একই আছে অথচ গ্যাসের সংকোচন হচ্ছে, তার তাপ এক্সট্রা উৎপন্ন হবে, সেই এক্সট্রা তাপটা কী হচ্ছে বর্জন করে দিচ্ছে, তাহলে খুবই ইজি। নেক্সট এবং লাস্ট কেস সেটা হচ্ছে কি আবার এ পজিশানে আমার যে পজিশান ছিল এখানে আবার এখানে এর মধ্যে রাখলাম, রেখে এর উষ্ণতা কত ছিল T2 ছিল,
তাহলে ধরলাম সেটা কোথায় ছিল, এইখানটায় ছিল, তাই না? এটা কী অবস্থা ছিল, ডি পজিশনে। এবারে এখান থেকেও আমি কী করলাম কি, এবং উষ্ণতা তখন কত ছিল, উষ্ণতা তখন কী ছিল আমার কি, T2। এবারে আমি চাইছি, এবারে ইনসুলের উপরে রেখেছি, তাহলে ইনসুলের উপরে রাখলে কী হচ্ছে, তাহলে টোটালটা কি অ্যাডিয়াবাটিক প্রসেস হবে। তাহলে অ্যাডিয়াবাটিক প্রসেস হলে কী হবে, এখানে তাপের আদান প্রদান হবে না। সেই অবস্থায় যদি সিলিন্ডারটাকে, এই পিস্টনটাকে নিচে নেবে, পূর্বের অবস্থায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যায়, আয়তনটাকে সংকোচন করে, তাহলে আবার উষ্ণতা কত হয়ে যাবে, T1 হয়ে যাবে। তাহলে এখানে যে সংকোচনটা হবে সেটা যে কি, রুদ্ধতাপ সংকোচন। তাহলে এই দুটোর ক্ষেত্রে কী হবে, তাহলে 2, 3 আর 4, তা দেখে নাও, এই দুটোর ক্ষেত্রে কী হবে, গ্যাসের সংকোচন হবে। ওকে, তাহলে এই দুটো ক্ষেত্রে গ্যাসের সংকোচন হবে, এই দুটো ক্ষেত্রে গ্যাসের প্রসারণ হবে। তা টোটাল চক্রতে আমরা দুটো জিনিস পেলাম, এখানে দুটো সমষ্ণ প্রক্রিয়া ঘটবে আর দুটো হচ্ছে কি রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটবে। দুটো সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে একটা, প্রথমটা প্রসারণ, দ্বিতীয়টা সংকোচন। রুদ্ধতাপের ক্ষেত্রে একই, প্রথমটা হচ্ছে প্রসারণ, দ্বিতীয়টা হচ্ছে সংকোচন। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, আজকে টোটাল চক্রটা ডিটেলসটা আলোচনা করলাম, বেসিক কনসেপ্টটা দিলাম। নেক্সট ভিডিওতে আমরা এর ক্যালকুলেশনগুলো করব। আজকে যেগুলো বোঝালাম তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।